শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন দিন, নতুন সকাল। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন মেয়ের করে নিয়েছি। নিয়ে ভেবেছিলাম স্কুল থেকে আসার পর ভিডিওটা শেয়ার করব, মানে চালু করব ব্লগটা। তবে বললাম থাক, এখন থেকেই শুরু করি। নিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে খাবারটা একটু করে গালে দিচ্ছি, দিয়ে এবার ওকে নিয়ে বেরিয়ে যাব। আর গাছ থেকে দুটো ফুলও তুলে আনলাম মাঝখান থেকে গিয়ে, কেননা ও প্রত্যেক দিন ম্যাডামকে ফুল দেবে। এবার প্রতিদিন তো ফুল থাকে না, আজকে দুটো নয়নতারা হয়েছে, তো এই নয়নতারা ফুল একটু দিয়ে দিলাম। আর ও দাদাকে টাটা করে ওকে আগে দিয়ে আসি। ছেলে কিন্তু আজকে স্কুল যাবে না বলেছে। আমি বললাম কেন? না, অনেক নোট হয়ে গেছে ওই জন্য। তো দেখুন, দিয়ে চলেও এলাম, এসে বিছানা তুলতে লেগে গেলাম। আর বাবু বলে, মা আজকে বোনকে না পাঠাতেই পারতে, তা কেননা আমি তো যাবো না, আবার তোমাকে তো সেই আনতেই যেতে হবে। আমি বললাম থাক, সে নয় যাওয়া যাবে, কিন্তু স্কুল কামাই করালে হবে না বাবা। কারণ বাচ্চা দেখতে ও যেমন ছোট নিচু ক্লাসে পড়ে, তেমনি ওদের কিন্তু প্রচুর নোট দেয় ম্যামেরা। মানে যা যা লেখায় সেগুলো ওরা নিজেরাই লেখে, ওরা ম্যামেরা বোর্ডে লিখে দেন আর ওরা সেগুলো কপি করে নিজেরাই তোলে। আর যদি না যায় সেগুলো সব অ্যাবসেন্ট থেকে যাবে, লেখাগুলো পেন্ডিং পড়ে যাবে। ওই জন্য প্রত্যেক দিনই পাঠাতে হয়। শরীর অসুস্থ না হলে কিন্তু আমি মেয়েকে স্কুল কামাই করাই না। ছেলে এখন বড় হয়েছে, নিজের পড়ার বাহানা করে যায় না মাঝে মাঝে। যেদিন হয়তো স্কুলে বেশি ক্লাস নেই সেদিন হয়তো গেল না, কারণ বাড়িতে পড়বো বলে। কিন্তু মেয়ে আসার পরে তো কতক্ষণ পরে ওই দু ভাই বোনে একটু হয়তো পড়ছে, আবার একটুক্ষণ ছুটি এরকম করে। আর সামনের সপ্তাহে এক জায়গায় যাওয়ার কথা আছে, সেই সপ্তাহে দুদিন উইকডেতেই নেওয়া হয়েছে, কারণ ট্রেন পাওয়া যাচ্ছিল না। এবারে উইকডেতে যেতে গেলে স্কুল তো তখন দুদিন কামাই হয়ে যাবে, ওই জন্য রূপুতে একদমই স্কুল কামাই করায় না। তো ওকে দিয়ে এসে দেখুন বিছানাগুলো ঝাড়া হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম যে বিছানা চাদরটা পাল্টে দিই, তারপর ভাবলাম না, পরিষ্কারই আছে। আর বেশ কিছুদিন ধরে তো আপনাদের সঙ্গে এই বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া মোছার ব্লগ শেয়ার করি না, মানে ওগুলো কাজগুলো করার পরেই ব্লগটা আমি শুরু করি। তা ভাবলাম আজকে সকাল থেকেই একটু শুরু করে দিই। তো বিছানাটা তোলা হয়ে গেল, এবার বারান্দার দরজাটা খুলে দিলাম। সকালে একবার খুলেছিলাম, খুলে পাখিগুলোকে বাইরে বার করে দিয়েছি, কিন্তু ওই দরজাটার ক্যাপারটা নষ্ট হয়ে গেছে বলে না, বারবার ওই দরজাটা দরম করে হাওয়াতে, ওই জন্য আবার একটু বন্ধ করে রেখেছিলাম। আর এখন ওখানে দরজাটা খুলে দিয়ে ওখানে চেয়ার আটকে দিলাম। আর এই যে এগুলো দেখছেন, এগুলো তো আমি নিচে পেতে শুই, মানে কদিন ধরে কোমরে প্রচণ্ডই ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আগে শুধুই শুয়ে পড়তাম, কিন্তু এখন এই একটা কাঁথা আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটা পেতে তার উপরেই শুই, কারণ ওই ঘরে শুতে যাব আবার রূপু ঘ্যান করবে। আর একটা বিছানায় 4 জনে হওয়া অসম্ভব হয়ে যায়, কারণ বালিশই থাকে 3টে, তার উপর আবার মানুষ, গরমকাল, শীতকাল হলেও কথা ছিল। ওই জন্য আমি নিচেটাতেই বিছানা করে শুয়ে থাকি, আরামও হয়, হাওয়াও লাগে। তো দেখুন, দিকের কাজগুলো গোছানো হয়ে গেল, এবারে একটু ঝাঁট মোছাটা করে নিই চলুন, কারণ আজকে তাড়াতাড়ি করবো এই সব কাজ সেরে, স্নান সেরে পুজোটা করে নেবো আগে, তারপর রূপুকে এনে রান্না করব। এই যে এগুলো নোংরা বলতে, আমি এর আগে জানলাটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি, সেই নোংরাটা পড়েছে। আর ওই দরজার কোণে না সামাদানাগুলো পাখির খালি ঢুকে যায়, পাখিগুলোকে দিই তো পাখিগুলো মাঝে মাঝে এমন খেলা করে, দানাগুলোকে ঠোঁটে করে ফেলে দেবে। এবার তাতে কি হয়, এদিক ওদিক ছড়িয়ে থাকে। আর মাঝে মাঝে আমি যখন ঝাঁট দিই তখন সব দানা হয়তো এলো না, ওই দরজার কোনায় ঢুকে গেল, তখন সেটাকে আবার আমাকে আলাদা করে তুলে পরিষ্কার করতে হয় না কোনো সময় ওরম চেপে থাকে, তো সেগুলোই আর কি। আর ঘর তো সবসময় ঝাঁট দিই, তা সত্ত্বেও ধুলো ময়লা এইসব হতেই থাকে আর কি। আমার ট্রাইপডটা এতটাই পজিশানে, মানে ওই যতটুকু উঁচু হওয়ার ততটুকুই হয়, আর একটু যে উঁচু করে পুরো দিকটা দেখাবো সেটা কিন্তু হয় না। আর এই দেখুন, ওদিকে করে আবার এদিকে চলে এলাম, খাটের তলাটাও একটু সামনেটুকু পরিষ্কার করে নিতে। এখন আর বেশি ভিতরে ঢুকবো না, এই দরজার পিছনে আর খাটের তলার সামনেটুকুই করে নিই। অনেক বই খাতা জমেছে,
ছেলে মেয়ে। দুদিন আগে বই খাতা প্রচুর বার করেছি। এই বছরে তো আর আগের ক্লাসের বইগুলো বিক্রি করা হয়নি। বাবান যেহেতু বড় হচ্ছে, ওর বই খাতা আর বিক্রি করতে চায় না, তাই খাটের তলায় দুটো ব্যাগে শুধু বই খাতা আছে আর একটা ব্যাগে জামা কাপড় ভর্তি আছে, মানে যেগুলো আর পড়ে না, বাতিল হয়ে গেছে। ওগুলো একজনকে বলা আছে, ভাবছি দিয়ে দেবো রবিবার করে। এর আগেও দিয়েছি, ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমার নাইটি, কুর্তি এইসব দিয়েছি, যে মানে আমাদের ফ্ল্যাট পরিষ্কার করে সেই দিদিটাকে দিয়েছি। আর এটা আর একটা অন্য বউকে বলা আছে, তাকেও বলেছি সে বলেছে রবিবারে আসবে, তাই রবিবারে তাকে দিয়ে দেবো। যতই বাদ দিই, যতই পরিষ্কার করি, ততই যেন দেখি আবারও জমে যায় কোত্থেকে বুঝতে পারি না। এই যে এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। বৃহস্পতিবার হলে একটু ঘর বাইরে ভালো করে পরিষ্কার, ঘর তো রোজই মুছি পরিষ্কার করি, কিন্তু বাইরেটা তো রোজ করা হয় না। আগে শনি মঙ্গল বৃহস্পতি করতাম, এখন শুধু বৃহস্পতিবারটাই বাইরেটা করি। আর এই যে এখন চলে এলাম, মোছামুছিটাও সেরে নিই। ঝাড় মোছার ভিডিওটা করি না কেন দেখতেই পাচ্ছেন, এত স্পিড দেওয়া আছে, প্রায় 3.5 স্পিড দিয়ে রেখেছি, তাও দেখুন কাজ শেষ হচ্ছে না। মানে এইটুকু দেখতে কুড়ে কুড়ে চারিদিক ঝাড় দেওয়া মোছা, এইখানেই প্রায় 1 ঘন্টা আমাদের চলে যায়। একদিকে একবার করে ট্রাইপডটাকে পিছনে নিয়ে যাচ্ছি আর আমি একবার করে মুছছি, এই করছি আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ই হয়ে যাবে, তাও আমি পুজো করার ভিডিওটা শেয়ার করিনি। প্রথমে করেছিলাম, ওখানটা কাটিং করে দিলাম, যে পুজো তো আপনাদের প্রায়শই দেখায়, ওখানটা কাটিং করে দিয়েছি, কারণ এডিট করার সময় আমি দেখেছি লাস্টে আমি কিছু কথা বলেছি আপনাদের সঙ্গে, একটু মনের কথা ইচ্ছে হয়েছে বলেছি, শেয়ার করেছি। প্রথমে ভাবলাম ওটা কাটিং করে দিই, তারপর ভাবলাম থাক, কথাটা যখন বলেইছি ওটাই থাক, পুজো করাটাকে কেটে দিই। তাই ভিডিও কিন্তু আজকে বড় হয়ে যাবে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, ওদিকে সমস্ত কাজ সেরে, স্নান সেরে পুজোটা করে নিয়েছি। বললাম না, পুজোর ভিডিও করেও কেটে দিয়েছি। এখন শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম পুজো করেছি, মানে সাজিয়েছি ঠাকুরকে। টগর ফুল অনেকগুলো এনেছিল, গুরুদেবের কাছে আর গোপালের কাছে দিয়েছি, দেখালাম। আর এখানে সমস্ত দেবদেবীদের ওই দুর্বা ফুল, তুলসী, যে যেমন দেবতা আর কি পছন্দ করে তাদেরকে দিয়েছি। আর এখানে দেখুন, আজকে মা লক্ষ্মীকে একটা পদ্ম দিয়েছি। এখন নাকি পদ্মের দাম প্রচুর কমে গেছে। আমি তো ফুলের প্যাকেট খুলে অবাকই হয়ে গেছি, কারণ পদ্ম তো আমি বছরে একবারই আনি, লক্ষ্মী পুজোর দিনে। বর দেখি আজকে একটা পদ্ম এনেছে, তো বেশ ভালো হলো, দিয়ে দিলাম। আর এটা ছিল অনেকটা পরে, মানে এরপর রূপকে স্কুল থেকে এনেছি, এনে এই রান্না বান্না করেছি, নিয়ে রান্নাটা একটু শেয়ার করে দিলাম। রান্নায় বেশি নতুনত্ব কিছু নয়, ওই লাল নোটে শাক আর বেগুন ভাজা। আর এদিকে ছিল পমফ্রেট মাছ একটু সর্ষে বাটা দিয়ে, আর রূপুর জন্য পমফ্রেট মাছটা আলু পেঁপে দিয়ে গাজর দিয়ে একটু ঝোল করে দিয়েছি। আর ছেলে তো সর্ষে বাটা দিয়ে শুধু খাবে না, সর্ষে বাটাতেও দেখুন একটু ঝোল ঝোল মতনই করেছি, যাতে ভাত দিয়ে মেখে খেতে ভালোবাসে। যেহেতু বাবা স্কুলে যায়নি, তাই বনুর সাথে ওকেও খেতে দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আবার ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে গ্যাস মুছবো, বাসন মাজবো, মানে রূপুকে খাইয়ে দিয়ে তারপর আবার নিজের আরও কাজ আছে। কিন্তু আজকে রান্নাঘরেও অনেকটা কাজ করেছি, মানে না যেদিন সেই কাজ করি তো করি বন্ধুরা, মাথায় না নেশা লেগে যায় এক একদিন কাজের। সেটাও একটু পরে দেখাবো, দেখবেন। এই এখন ওদের খেতে তো দিয়ে দিই আগে। এই লাল নোটে শাক প্রিয়, মানে এই ভাজাটা আমার ভীষণ প্রিয়, এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নেবো, এতটাই ভালোবাসি। ব্যাস, ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বাসন মেজেছি। আগে বাসন কয়েকটা মেজে নিয়ে তারপরে এলাম জানলাটা পরিষ্কার করতে। কদিন ধরেই দেখছি জানালাটায় না প্রচুর তেল ছিটে হয়েছে। আমি ভাবলাম যে না, প্রতিদিন তো করবই করি, আজ উঠেই পড়ি। এখানটা জানেন দেখিয়েছি টিন দিয়ে থাকি, দেখিয়েছি আপনাদের, টিন দিয়ে আর কি রান্নাটা করি, যাতে ওই হাওয়াটা লাগে গ্যাসের গায়ে, আর এই তেল ছিটেগুলো না জানালায় হয়।
কিন্তু ও বাবা, যতই করি না কেন ওই টিনের জায়গাটুকুই তেল চিটে হয় না, বাদ বাকি ওপর দিকে হয়। তাই আজকে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে পুরো দলে দলে পরিষ্কার করে দিয়েছি, জানালার ভেতর থেকে বাইরে থেকে সব বন্ধুরা। তো বেশ করে ঘষে ঘষে ডলে মলে দিচ্ছি, যতটা পরিষ্কার করতে পারি আর কি। আগে না এই রডগুলো প্রথম বছর যখন এসেছিলাম তো একবারই তো রং করিয়েছিলাম লোক দিয়ে, আর ওই জানালার রডগুলোও নিজেরা রং করতাম। এখন আর ওই ধৈর্য থাকে না বন্ধুরা, ছোট্ট থেকে খাটতে খাটতে না আর পেরে উঠি না। এই যে দেখুন কীভাবে ন্যাংড়া দিয়ে এগুলো পরিষ্কার করছি, যতটা পেরেছি করেছি, অনেকটাই হয়েছে। এই যে দেখুন যেখানটা হাত ঢুকছে না একদম, এইটা পরিষ্কার করতে গিয়েই কিন্তু আমার ডান হাতেরই একদম নখের কোড়ে আঙুলের পাশের আঙুলটা খুব জোর আর কি নখটা উঠে গেছে, ভেতরের এই সাদা যে নখটা যেটার ওপর আমরা নেল পলিশ দিই আর কি, লেগে হচ্ছে খুব জোর। তা করতে করতে ওই জন্য থেমে গেছি কাজটা, এই সময় গিয়ে দেখাচ্ছি যে এত দূর অবধি হলো। এই দেখুন এখানেও এগুলো পড়ে আছে, এগুলোও করব। এই রান্নার যত তেল চিটে ধরে যায়, বাসনগুলোও মেজে রেখেছি। তারপরে আবার শুরু করেছি কাজ, হয়েও গেছে। ওদিকে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়ে নিচেটা এবার মুছে নিচ্ছি, এবার গা ফাগুলো ধুয়ে নেবো, এইটুকু কাজ করি। তাই বলছি বন্ধুরা, আমাদের প্রত্যেক গৃহবধূকেই শুধু রান্না খাওয়া নয়, এই ঘরদোর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতেও কিন্তু অনেক সময় লাগে। মানে ঘরের এই পরিশ্রমগুলোও কিন্তু একটা বিশাল সময়ের ব্যাপার আর কি, ধৈর্যের ব্যাপার। আর আজকে সকাল থেকে মনটা ভালোও নেই, ওই জন্য কাজও করছি তেড়ে পুড়ে, চুপচাপ বসে থাকতে পারছি না আর কি। সেই সকালে যে মেয়েকে তোলা থেকে টিফিন বানানো থেকে কাজ শুরু করেছি, সেই থেকে কাজ চলেই যাচ্ছে। আর এই যে দেখুন এই টিনটাতেও একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে দলে দিলে পরিষ্কার করে দিচ্ছি, আবার যখন শুকিয়ে যাবে তখন আবার দিয়ে দেবো ট্রেনটা ওখানে। আসলে আমাদের কিচেন তো নয়, ডাইনিংয়ের ওপরেই একটা ছোট্ট মানে দেওয়াল তুলে দিয়ে কিচেন বানিয়ে দিয়েছে। ওই জানলাটা অত বড় তো বাইরের ধুলোও আসে, আবার এদিকে তেল ছিটেও রান্না করি সেগুলোও হয়, নিয়ে সব কিছু মিলিয়ে না রান্নাঘরটা বেশিই তেল ছিটে হয়ে যায়। বন্ধুরা এখন বাজে বিকেল 5টা বাজতে 10 মিনিট বাকি, আমার সমস্ত কাজ হয়ে গেছে। রান্নাঘরটা করার জন্যই আজকে দেরি হয়ে গেল। এখন গা ফাগুলো ধুয়ে এলাম, এই যে দেখুন পুরো একদম বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি চকচকে করে। আর এই যে আর জানলাটা তো একটু আগেই আপনাদের দেখালাম, তো এবার দেখে নিলাম এই যে পাথরগুলো এখানে মেজে রেখে দিয়েছি। আর কীভাবে দেখাবো, এই যে দেখুন পুরো একদম পরিষ্কার করে ছিঁড়ে দিয়েছি। এই যে সমস্তটা একদম চকচকে করে পরিষ্কার করে রেখেছি, বাসনও মাজা, নিচে গ্যাস মোছা, পুরো রান্নাঘরটা পুরো চকচক করছে। আমার ক্যামেরাটা অত উন্নত মানের নয়, তাই ক্যামেরাটা পরিষ্কার হলে আরও ভালো লাগতো। রান্নাঘর চকচকে না হলে আমার ভালো লাগে না। পড়ে রইল শুধু চিমনি, এই যে চিমনিও খুব ময়লা হয়েছে, ওটাকে করব আজকে রাত্রিরে, না পারলে অন্য দিন করব। কারণ কেরোসিন তেল না পারলে কি, কেরোসিন তেল মনে হয় নেই। তো গা পা ধোয়াও হয়ে গেছে, এবারে ছাদে যাব, ছাদে জামা কাপড়গুলো তুলবো আর ঠাকুরের কাপড়গুলো কাচবো, কেচে নিয়ে গাছে জল ফল দিয়ে নামবো, সেই সন্ধেই হয়ে যাচ্ছে। তো চলুন দেখতে থাকুন। তো চলে এলাম এবারে ছাদে, আমার বড় এদিকে এসে গেছে, আমিও ছাদে উঠছি, ও এসে গেছে স্কুল থেকে। আর ঠাকুরের কাপড়গুলো কেচে নিচ্ছি। ও বলছে আজকে এখনও তোমার হয়নি? আমি বললাম এই যে গিয়ে দেখে যাও রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে বেলা হয়ে গেছে। ও বলে তোমার যত দেখে দেখে বৃহস্পতিবারেই এই কাজগুলো করতে হবে। আমি বললাম ওই যে যখন মনে হয় ইচ্ছে হয় তখনই আমি শুরু করে দিই, বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার এরকম দেখি না। কারণ বৃহস্পতিবারে পুজোর চাপটাও থাকে, রান্নাটার চাপও থাকে, আবার এক্সট্রা কাজ করতে গেলেও দেরি হয়ে যায়। বললাম একেবারে এই ঠাকুরের কাপড়গুলোও কেচে নিই। ক্যামেরাটা ফিট করে এসেছি ওই দেয়ালের গায়ে একদম ইঁট দিয়ে, একটা ট্রাইপডটাও আনিনি,
ওখানেই রেখেছি, ওই জন্য আর বারবার উঠে যাবো কেন, ওই একেবারে কাজটা সেরে নিয়ে ওই জন্য এখানটা একটু স্পিডটা অনেকটা বেশি দিয়েছি। এখন কিন্তু আকাশে রোদ্দুর আছে, 5টা বাজে বলে যে রোদ্দুর চলে গেছে তা নয়, খালি এরকমভাবে মানে এটা যদি কেউ ধরতো বা জানি না ট্রাইপডে সেট করলে কীরকম হতো, ওই দূরে আছে বলে এরকম লাগছে, কিন্তু যখন গাছে জলটা দেবো দেখবেন তখন কি সুন্দর চারিদিক আলোই আলো হয়ে আছে। যেবারে গাছে জলটা দিয়ে দিচ্ছি। বৃষ্টিতে ভিজে জল গাছে আছেই, আজকে যেহেতু বৃষ্টি হয়নি, কাল বৃষ্টি হয়েছিল মানে আগের দিনে, সেই গাছের জলের গোড়া হালকা ভিজে আছে, যেগুলো একদম আর কি একটু শুকিয়ে মতন গেছে, সেই গাছগুলোতেই একদম ওপর জল আঁচড়া দিয়ে দেবো। এই গাছের পেছনেও একটা কাজ আছে, সেটা আর করা হয়ে উঠছে না, কদিন ধরেই ভাবছি করব। মিলিবাগ হয়েছে গাছে, প্রচুর জবা গাছে, এবারে একটা জবা গাছে হওয়া মানে আরও 4টে গাছকে ধরে নেবে, ওই খাটনিটাও করতে হবে, কিন্তু ওটা এখনও সময় করে উঠতে পারছি না, ওটাও একদিন করব ভাবছি এই সামনের সপ্তাহের মধ্যেই। যে ওটাই দেখছিলাম যে কতটা বাড়ছে মিলিবাগটা। তো বন্ধুরা একটু ছাদে বসে আছি, এই যে আকাশে পাখি উঠছে, এতক্ষণ তো অনেক কাজ করলাম, তাই ভাবলাম এখন একটু বসি, ভালো লাগছে না, একটু পরেই সন্ধে লাগবে, তারপরে আবার সন্ধে বাতি দাও। এই যে ঠাকুরের কাপড়গুলো এখানে রেখে দিয়েছি কেচে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমাদের হাউস ওয়াইফদের মতন জীবনটা খুব খারাপ, হয়তো যদি একটু কাজ করতাম ভালো হতো বাইরে। চেষ্টা আমি করেছি, কিন্তু ওই যে 2টো বাচ্চা নিয়ে পেরে উঠি না, সারাদিন কাজের মধ্যে আছি, কিন্তু মনটা খুবই খারাপ লাগছে, কারণ 2 দিন আগেই মা পড়ে গেছে। মঙ্গলবারে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, মানে করিনি, আজ হলো বৃহস্পতিবার, আর আজই মনে হয় আমার সোমবারের ভিডিওটা গেছে, তারপর 2 দিন আর ক্যামেরা অন করিনি, আবার আজকে করলাম। ভিউজ হয় না সেইভাবে, কি করব, একবার ভাবি ছেড়ে দেবো, আবার ভাবি ধৈর্য ধরে থাকি। তো এই মঙ্গলবার দিনে আমি আমার মায়ের সঙ্গে একটু দেখা করেছিলাম, মা মাল নিতে এসেছিল, এবারে গাছে কলা হয়েছে বলে মা বলেছিল যে আয় একবার গাছের কলাগুলো নিয়ে যা, তো রূপকে স্কুল থেকে নিয়ে এসে গেছিলাম। মায়ের যখন মাল তুলতে এসেছে তখনই শরীরটা খারাপ, মানে ঘেমে যাচ্ছিল খুব, দেখলেই না একটা মায়া লাগে। কেউ তো বোঝে না এসব কথা, আগে চুপচাপ শুধু বসে থাকতাম, আর এখন এই ওয়াইটিতে এসে একটু খালি মাঝে মাঝেই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গাছে জল টল দিয়ে বসে আছি, ভালো লাগছে না। ওই মঙ্গলবার দিনেই মাকে বাসে তুলে দিলাম, মা মায়ের বাসে চলে গেল 57 ধরে, আর আমি আমাদের এখানে 80 ধরে চুনাবাটিতে চলে এলাম মেয়েকে নিয়ে। কয়েকটা জিনিস আনলাম বিজনেসেরই। বাড়ি ফিরে এসে মাকে একবার খোঁজ নিলাম, মা বললো যে এই সালকিয়ায় আছি না সিটিআই আছি, কোথায় একটা বললো যে পৌঁছে যাবো। চিন্তা করেছিলাম তুই পৌঁছে গেছিস, আমি বললাম হ্যাঁ আমি পৌঁছে গেছি। তারপরে এই যেমন সংসারের চাপে থাকি, মেয়ে এসে আবার মেয়েকে খাওয়ানো, সন্ধে বাতি দেওয়া, হ্যানা ত্যানা, যেমন মানুষের কাজ থাকে, তো ওরকম করতে করতে রাত হয়ে গেছে, তা রাতে আর খোঁজ নেওয়া হয়নি। তো আমি ভাবলাম মা রাত বাড়ি ঢুকতে ঢুকতে তো নিশ্চয়ই 6:30 7টা বেজেই যাবে, তো মা গিয়ে রেস্ট ফেস্ট করুক যাই করুক, তা আজ রাত হয়ে গেছে, আজ আর কথা বলবো না, কাল খোঁজ নেবো বলে বুধবার দিনে সকালবেলা রান্না টান্না করতে করতেই আমি ভেবেছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর ফোন করব, কারণ কাজের সময় ফোন করলে আমার বর আবার বিরক্তও হয়, ফোন করে না, আমি সবসময় কাজের সময় রান্না করে হ্যাঁ তা থাকে। তাই যাকে ঠিক আছে, এদের সব কাজ মিটিয়ে যাক, মা কখন ঢুকলো একবার খোঁজ নেবো। মনটা না খালি টানছিল, সেদিনকেই স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন, কাদের নিয়ে দেখি বুঝি না, কি চিন্তা করি জানি না। এবারে কাদের একটা দেখলাম ওরকম অসুস্থ, হসপিটালে ভর্তি, হ্যানা ত্যানা, এরা আমি নাকি দেখি, আমার বর বলে তুমি সব হাবি জাবি ভাবো, তাই তুমি এইসব স্বপ্ন দেখো।
তা বুধবারে রান্না করতে করতে মনটা খুব টানছে যে না 11:30 বাজতে এখন অনেক দেরি, 9টার সময় আমি একবার ফোন করেই দেখি মা কালকে কখন বাড়ি ঢুকেছে। ফোন করতে মা তো ফোনটা ধরেছে, কিন্তু মায়ের কথা বলার ক্ষমতা নেই। বাড়িতে যাবার পথে বাস থেকে নেমে, আমাদের ওখানে বাস দু জায়গা দিয়ে নেওয়া যায়, একটা কদমতলা আছে মাকাল, আর একটা জগদীশপুরে নেবে মাকাল দিয়ে, আর একটা কদমতলা দিয়ে। মাকাল দিয়ে গেলে আমাদের মাঠের রাস্তা পড়ে। একদিন আমাদের বাড়ির রাস্তাগুলো যখন বাবার বাড়িতে যাব না শেয়ার করব। তো এই রাস্তাটা পড়ে বলে অন্ধকার হয়ে গেলে মা একা যেতে পারবে না, মাঠের রাস্তা দিয়ে যাবে না বলে ওই জন্য মাকাল দিয়ে যেতে চাইছিল। মাকালে নেমে এবারে না কদমতলা দিয়ে যেতে চেয়েছে। মাকালে নেমে ওদিক দিয়ে গেলে মাঠের রাস্তা পড়ে, তো কদমতলা দিয়ে গেলে আবার শ্মশানের রাস্তা পড়ে। তো মা বললে দেখ শ্মশান পবিত্র জায়গা, ওখানে গেলে কিচ্ছু, ওদিক দিয়ে গেলে অসুবিধা হয় না। আমি তাও মাকে বলছিলাম মা তুমি বাস থেকে নেমে একটা টোটো বা অটো করে নিও, 20-30 টাকা নেয়। তা আমাদের মায়েরা তো সবসময় এমনিই স্যাক্রিফাইস করে, আর আমার মা তো প্রচুর প্রচুর লড়াই স্যাক্রিফাইস করেই আমাদের বড় করেছে, কষ্ট করে বিয়েটা দিয়েছে অনেক। যাই হোক সেসব গল্প। তো মা পড়ে গেছে যেতে গিয়ে, মা কিভাবে ওই রাস্তায় হোঁচট খেয়ে এমন পড়ান পড়েছে মা, মায়ের চোখ মুখ পুরো একদম বিশাল লেগেছে, হাতে পায়ে চোখে মুখে বিশাল লেগেছে। কথা বলার অবস্থাতে নেই। পাড়া রাস্তার লোক মাকে তুলে বাড়িতে দিয়ে এসেছে। মা তো কিছুই জানায়নি। যেদিন আমি ফোন করতাম হয়তো জানাতোই না, হয়তো বেলায় করলে বেলায় জানাতো। তো কাল থেকেই মনটা, আমি তো আর যেতে পারিনি, শুধু ফোনে ওইটুকুই শুনলাম। দিদি বরফ টরফ দিয়েছে শুনলাম, ডাক্তারও দেখায়নি। ব্যথার ওষুধ যদি কেউ কিনে এনে দেয় খাবে। তো কাল থেকে মনটা পড়ে আছে আমার। সত্যি কাজ করছি, বরকে খেতে দিচ্ছি, ছেলেকে দিচ্ছি। কাল রাত্রিরে ছেলে মেয়ে খুব বায়না ধরেছে ওই পিৎজা বানিয়ে দিতে হবে। ভিডিওটা করেও রেখেছি, আপনাদের দেখাবো বুধবারে। সবই হাসি মুখে করছি, কারণ মন গোমড়া করে তো শ্বশুরবাড়িতে কাজ করলে হবে না। যদিও শ্বশুর শাশুড়ি আমার এখন নেই, সবই করছি হাসি মুখে। কাউকে কিন্তু কিছু বলতে পারছি না, যে আমার একবার যেন মনে হচ্ছে মায়ের কাছে যাই, দেখা করে আসি, দুটো ওষুধের পাতা হোক যাই হোক, ব্যথার ওষুধ দিয়ে আসি। তা এখনও সকাল থেকে দিব্যি কাজ করছিলাম, এখনও করছি। ছাদে বসে যখন এই একা একা বসে আছি, এই দেখছি পাখি দেখছি, গাছ দেখছি, আকাশ দেখছি, হঠাৎ করে মনটা আবার খারাপ হয়ে গেল। তাই ভাবছি মেয়েদের কি জীবন দেখুন। আমার শ্বশুর শাশুড়িও অনেকবার এরকম, মানে শ্বশুর হয়নি, শাশুড়ি মাও পড়ে যেতেন, কিন্তু কি সাথে মা পড়ে গেল আমরা ছুটে গেলাম। মায়েরও ওরকম মাথা ঘোরা ছিল, হার্টের প্রবলেম থেকে হোক যাই থেকে হোক, আমার শাশুড়ি মাও পড়ে যেতেন, আমরা ছুটে গেলাম কি না আমরা কাছে থাকি বলে। কিন্তু মেয়েদের এই বিয়ের পরের জীবনটা কিরম আমি ভাবি, যে কাছে হয়, আমি যদি মায়ের কাছে খুব কাছাকাছি থাকতাম তাহলে হয়তো যেতাম। আজকে আমার মা একটু মানে উঠতে চলতে পারছে আছে বলে তাই, যদি একদম বাজে অবস্থা হতো তখন আমাদের নিয়ে যাওয়া হতো। কিন্তু যেহেতু উনি এখন কথা বলতে পারছেন, উঠতে চলতে পারছেন, তাই ওনার শরীরে হয়তো 50% কষ্ট, সেই কষ্টটা শুধু ওনাকে একাই ভোগ করতে হচ্ছে। আমি মেয়ে হয়ে কিছুই করতে পারছি না, খারাপ লাগে। এই জায়গা থেকে দাঁড়িয়েই আমার খারাপ লাগে, যে কর্তব্য তো সবার প্রতিই করি, শুধু নিজের বাবা মার প্রতিই এত অবহেলা কেন? তার মানে মেয়ে হয়ে জন্মালাম বলেই, এত দূরে বিয়ে দিয়েছে বলেই যেতে পারবো না অতটা দূরে ছুটে। যাই হোক, মাকে আবারও ফোন করব। এখন আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, একটু পরে ভাবছি করব ফোন। কি খেয়েছে না, আর আমার বাপিও তো সেইভাবে করে না, টেক কেয়ার করে না। ও পড়ে গেছে যে তার বয়স হয়েছে। আসলে মা তার পারছে না ওই শাড়ির বিজনেস চালাতে, এত বয়স হয়ে গেছে। আর বয়স যে খুব বেশি হয়েছে তা নয়, হ্যাঁ হয়েছে, কিন্তু মা পেরে উঠছে না, নানান অসুখে জর্জরিত, আর পেরে উঠছে না। তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছা হলো, তাই বললাম।
জানি না ভিডিওটাতে দেবো না ভেবে চিন্তে দেবো, কারণ কিছু দিলেও তো আবার মানুষে ভুল বোঝে। আবার যত চুপ থাকা যায় দুনিয়াতে দেখেছি ততই ভালো। আর যত তুমি মুখ ফুটে নিজের কথাটুকু বলবে, মনের ভাবটুকু প্রকাশ করবে, তুমি ততই খারাপ। তবে আমি জীবনে সেইভাবে বিয়ে হয়েছে আমার 16 বছর হয়ে গেল, আমি এখনো পর্যন্ত সেইভাবে আমার বাবা মার প্রতি কোনো কর্তব্য করতে পারিনি। নমাসে 6 মাসে মানে আনন্দের সময়তেই গেছি, সেইভাবে বিপদের সময় পারিনি। যেটা আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি করেছি, আমি আমার বাবা মার প্রতি এখনও করতে পারিনি। জানি না কোনোদিনও পারবো কি না। এর জন্যই মনে হয় আমার এই মেয়ে হয়ে জন্মানোটাই যেন আমার জীবনে একটা কলঙ্ক হয়েছে। আমি এই কথা কাউকে বলতেও পারি না, খারাপ লাগে। এখন বসে আছি তো মাথাটা খুব ঘুরছে, এসব চিন্তা করলে মাথাও ঘোরে আমার। কেউ আবার যেন উল্টোপাল্টা ভাববেন না যে আমার বরের জন্য আমি এসব বলছি, তা নয়। হয় না, যে যার জিনিস এক একটা দেখবেন একাকিত্ব, কাউকে কিছু বলে কারোর থেকে আশা করে হয় না। আমার বর ওরকম নয়, ও ওর মতন থাকে, ওর মতন চাকরি বাকরি করে, এই আমাদের সঙ্গে খেলো দিলো আনন্দ করলো, এইটুকুই। এবারে হয় সবাই হয়তো পারে না ওইভাবে করতে, যে তোমারটা নিয়ে আমি তোমার বাবা মাকে নিয়ে অত কেন ভাববো, করবে, এইভাবে ও হয়তো পারে না। কিন্তু এর মানে এই নয় যে ও আমার বাবা মাকে ছোটো করছে বা কিছু, বা আমাকে ওর জন্য খুব কষ্ট দিচ্ছে, তা না। আমি নিজে থাকতেই পারি না বলে না আমার খুব খারাপ লাগে। সেই খারাপ লাগাটাই একটু আপনাদের সঙ্গে আর কি বসে বসে শেয়ার করলাম। তো কেউ যেন আবার ভাববেন না যে বরের সঙ্গে ঝামেলা টামেলা হয়েছে নাকি, হঠাৎ করে এইসব কথা বলছে কেন, ভিডিও তো অন্যরকম দেয়, কোনো দিন তো এসব বলে না। আসলে তা নয়, এসব কথা তো ওই আগেও বললাম, কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, আর সবাইকে মানে বলা যায় না। এবার বলবেন সবচেয়ে কাছের মানুষ তো একটা স্ত্রী তার স্বামীই হয়। হ্যাঁ হয়, কিন্তু সব স্বামীরা দেখবেন ওইভাবে বউয়ের সঙ্গে মিশতে, মানে তারা হয়তো নিজেদের ভাব ওইভাবে প্রকাশ করতে পারে না। ও ওর মতন চাকরি করে, সংসারে যেমন যা যা কর্তব্য সমস্ত পালন করে, এই সব কিছুই। মানে আমার অত ইয়ার্কি ঠাট্টাও করতে পারে না, আবার যে খুব মুখঝুঁক করে তাও নয়, ওই ওর মতনই থাকে, খুব সাধারণ টাইপের একটু থাকে। আমরা সবাই সাধারণ, আমি ঠিক হয়তো বোঝাতে পারছি না, কিন্তু এর মানে নয় যে আমার বর আমার বাবা মার সঙ্গে মিশতে দেয় না বা কিছু, এরকম কেউ কিছু ভাববেন না। আসলেও আমি নিজেই আর কি মাঝে মাঝে মনে হয়, যেগুলো আমার নিজের থেকে মনে হয় যে এই যদি আমি ছেলে হয়ে জন্ম নিতাম, যে তাহলে আমি হয়তো আমার মা বাপিকে এই অসময়ে যে শরীর খারাপ করেছে কতটা সুখে রাখতে পারতাম জানি না। যে হয়তো পড়ে গেছে, ব্যথায় আউ করছে, মনের কষ্ট চেপে রেখেছে, একটা ওষুধ হয়তো কিনে দিলাম, এরকম আর কি মনে হয়। কিংবা মেয়ে হয়ে যদি একটু কাছে বিয়ে হতো বা থাকতাম, বাচ্চাটাকে নিয়ে চলো শরীরটা খারাপ করেছে একবেলা দেখে আসি, এটা করতে পারতাম। মানে এইগুলো করতে পারি না বলে না ভেতর থেকে না একটা কিরম চাপা কষ্ট হয় আমার, কেন জানি না। যেটা আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রতি করতে পেরেছি, কারণ আমি এখানকার বৌমা, তাদের সঙ্গে থাকি, খেয়েছি, পড়েছি। কিন্তু মেয়েদের বিয়ের পরে এই যে পরগাছা জীবন, এই জিনিসটাই মানে, তাহলে স্বামী যে পর এটাও বলতে চাইছি না, কিন্তু কি বলতে চাইছি আমি নিজেই জানি না। সত্যি কথা, আমি হয়তো কথাটা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু মায়ের জন্য খুব খারাপ লাগে। আমার যেহেতু দাদা নেই, আর দিদি আছে, বোন আছে, বোনও সেই শ্বশুরবাড়িতে থাকে অনেকটাই, ওর দেখতেই ওরকম কাছাকাছি বিয়ে হয়েছে, অনেকটা ভিতরে। ও চাইলেও একা ছুটে আসতে পারে না, ওকেও ওর বরের সাথে আসতে হয়। আর আমিও চাইলেই যে ছুটে যাব রূপুকে, তাহলে যে দৌড়ে দৌড়ে নিয়ে যেতে হবে, ওইটুকু অত দূরের রাস্তা, 3টে বাস পাল্টাই করে করে যেতে হবে, যার জন্যই আমরা বাইকে করে যাই। আবার মনে করুন মানে আমার বরের সবসময় সময় হয় না, তবু বললে নিয়ে যায়, যখনই বলি নিয়ে যায়, কিন্তু ওরও তো কাজ থাকে না, নানান কাজের চাপে না ও আমাদের এই সব শোনার কথা বলার ওর সময় নেই। আমি ওই মাঝে মাঝে একটু পিছনে লাগি, আবার ও বেশি আর কি করাও পছন্দ করে না। তো যাই হোক, আর দিদির কথা বলবো কি, দিদি ওই মাকে ওই পায়ে বরফ টরফ দিয়েছে, করেছে, ও অত দৌড়াদৌড়ি করতে পারে না কোনো দিকে। 3 বোনের মধ্যে সবচেয়ে বেশি কাজ আমিই করতে পারি,
যাকে বলে, মানে ঘর বলুন বাইরে বলুন চারিদিক আমি সামাল দিতে পারি। আমার রূপুকে দেখার লোক নেই বলে আজকে আমি বাইরে কাজে যেতে পারিনি, নাহলে ধরুন 1 বছর হতে চলেছে এই ওয়াইটিতে আছি, কিছুই হয়নি, হয়তো আদৌ কোনো দিন কিচ্ছু হবে না, কিন্তু তার সত্ত্বেও আমি এই ওয়াইটিতে পড়ে আছি। যদি পারা যায়, বলে না সগুড়ে মেয়া ফলে, জানি না আদৌ কোনো দিন হবে কিনা, আমি নাটাই ধরে রেখেছি। আমি করবোটা কি, রূপুকে কার কাছে রাখবো, রেখে বেরোবো? মাকে বললে মা আসবেও না, বাপি আছে, বাপিকে দেখতে হবে, তাই খারাপ লাগে। কি জানি কী আছে কপালে আমার বাবা মার, কীভাবে কী হবে। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক বক বক করলাম, প্রায় মনে হয় 10-12 মিনিট বকেই ফেললাম, ওদিকে ব্লগও করে ফেলেছি অনেকটা, কীভাবে ভিডিওটা করব জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ব্লগে। নমস্কার বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন।